আসসালামু আলাইকুম। অভিনন্দন, শুভেচ্ছা। যেহেতু একই দিনে গণভোট ও গণভোট বলতে না ভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, যেহেতু 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের মূল্যায়ন ছাড়াই, এবং যেহেতু বিএনপি চাচ্ছে, ভারত চাচ্ছে, এবং যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসও চাচ্ছে শক্তিশালী একটি দলকে রাষ্ট্র ক্ষমতায় দিয়ে তার সাথে আঁতাত করে দেশ থেকে নিরাপদে সটকে যাওয়া, বের হয়ে যাওয়া, এবং ভবিষ্যতে যেন তার গ্রামীণ প্রতিষ্ঠান বলেন বা তার ব্যক্তি জীবন বলেন, তার কার্যপরিধি কার্যক্রম নিয়ে কোনো কিছুই যেন আর প্রশ্নের ভিতরে না আসে, প্রশ্ন না হয়, বা তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেগুলো নিয়ে আর পুনঃসমালোচনা না হয়, তাকে যেন আর কোর্ট পাড়ায় আদালত পাড়ায় দৌড়াদৌড়ি না করতে হয়, এমন ধরনের কিছু মীমাংসা শেষ হয়ে গেছে চূড়ান্তভাবে। এবং যেহেতু তিনি চাচ্ছেন নির্বাচিত যে কোনো ধরনের যে কেউ একটি সরকার আসুক এবং সেটা যেন ভারতের মদদে হয়, ভারত যেন তাতে তুষ্ট থাকে, এবং ভারতের রাজনৈতিক অঙ্গনে যেন তাকে নিয়ে আর কোনো বহির্বিশ্বে প্রশ্ন না তোলে, এই ধরনের বেশ কিছু ক্রাইটেরিয়ার মাধ্যমে তাদের যে একটি সুন্দর চুক্তি হয়েছে, আতাত হয়েছে, তাতেই বোঝা যায় বিএনপি খুব বড় ধরনের একটি আসন পেয়ে ত্রয়োদশ যে সংসদ অধিবেশন বা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে তারা ক্ষমতায় যাচ্ছে বা বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাচ্ছে। এখন আমরা একটু পর্যালোচনা করে দেখতে চাচ্ছি বিএনপির প্রস্তুতি। খেলার আগে প্রস্তুতি ম্যাচ হয়, খেলার আগে প্লেয়ারদের নির্বাচন হয়, খেলার আগে ফিটনেস ব্যাপারে তাদেরকে মাঠে মোটিভেশন ক্লাসে বিভিন্নভাবে প্রস্তুত করা হয় মানসিকভাবে। বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির কি প্র্যাকটিস হলো, বিএনপির কোন টেবিলে কোন মোটিভেশন হচ্ছে, সরকার গঠন করার পর তাদের যে মন্ত্রী পরিষদ গঠন হবে, একটা আমরা দেখছি তাদেরকে কিছু অংশ প্লেয়ারের নাম ঘোষণা করা হয়েছে। 237টি আসনের মনোনয়ন ঘোষণা করা হয়েছে, যাদের অধিকাংশই আমলিগের পছন্দের মানুষ। এমনকি আমি এর আগে অনেক আগে একটি ভিডিওতে বলেছিলাম যে ম্যাডাম খালেদা জিয়ার ছোট ছেলে কোকো, আরাফাত রহমান কোকো, সেই কোকোর নামে আমলিগের যে নেতা কুকুর পুষেছিলেন, এবং তিনি চেয়ারে বসে সেই কুকুরের বুকের উপর পা রেখে ডাকতেন, ফিরে কোকো, এখন তুই কোথায়, কবরে। সেই আমলিগের প্রভাবশালী নেতাকেও নামে মামলা হলে তাকে জামিন করানোর ব্যাপারে, এবং তাকে যেন আর হয়রানি না করা হয়, চিন্তা করে দেখেন, হয়রানি না করা হয়, সেই নেতাকে জামিন করিয়ে নেতাকে নিরাপদে রাখা হয়েছে, রেখেছে। সেই ধরনের নেতারা এবার বেশিরভাগ নমিনেশন পেয়েছে, তিনিও পেয়েছেন, যিনি এই আমলিগের নেতার পুরা ছায়া হয়ে দাঁড়িয়ে আছেন। তো সারা বাংলাদেশেই তো এই ধরনের একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, গবেষণা করলে বা খোঁজ নিলে, খোঁজ খবর নিলে, কারা এই ধরনের নমিনেশন পেয়েছে, অর্থাৎ প্লেয়ারের নাম ঘোষণা করা হয়েছে। এখন ধরা যাক বিএনপি ক্ষমতায় গেল, অর্থমন্ত্রীর বিষয়টা সবচেয়ে একটা রাষ্ট্রের কেন্দ্রে শক্তিশালী অর্থনীতির ভিত দাঁড় করাতে গেলে যার বেশি ভূমিকা, অর্থমন্ত্রী। বিএনপির অর্থমন্ত্রী হওয়ার মতো ব্যক্তি কি আছে? গোলাম কিবরিয়া সাহেবের ছেলে রেজা কিবরিয়া বিএনপিতে যোগদান করেছে, এবং তিনি সংসদ আসার জন্য মনোনয়নও নিয়েছেন বিএনপি থেকে। বিএনপি মনে মনে হয়তো তাকে ধরে রেখেছেন। তারপরে আর যারা আছেন, কে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, পররাষ্ট্রমন্ত্রী হবেন, বা বিভিন্ন জায়গায় যে মন্ত্রী পরিষদ গঠিত হবে, যারা আমাদের সামনে দিয়ে শ্যাওলার মতো ভেসে বেড়াচ্ছে, তারা কতজন আছেন যে
রাজনীতিতে মন্ত্রী হয়ে দেশ পরিচালনার দক্ষতা অর্জন করেছেন, বা নিজেকে জাতির সামনে, দেশের সামনে বা দলের সামনে দক্ষ একজন, পটু একজন পররাষ্ট্রনীতি বলেন বা রাষ্ট্রের অর্থায়নে অত্যন্ত জটিল ভূমিকার সমাধান করেছেন, এমনকি কোনো বিএনপির নেতা পরিলক্ষিত হয়েছেন? বেশিরভাগ নেতাই আন্দোলনমুখী বক্তব্য দিয়ে আন্দোলনে থাকেননি, অর্থাৎ প্রতারণার মধ্যে দিয়ে দলের সাথে জড়িত ছিলেন। সেই ধরনের নেতারাই আবার সংসদ সদস্য হয়ে বড় ধরনের একটি আওয়ামী লীগের অংশ নিয়ে সংসদে যাবেন। মন্ত্রিত্বদের নিয়ে যেমন হামরা কামড়ি মারামারি হবে, ঠিক তেমনি আরেকটি জায়গা ঝুলিয়ে রাখল বিএনপি, স্থানীয় নির্বাচন। একে তো স্থানীয় নির্বাচন নিয়ে যে ধরনের আপদের সম্মুখীন হবে, বিপদ না আপদের সম্মুখীন হবে, ঠিক তেমনি কিছু কিছু কাজ তারা সামনে মূল্য ঝুলিয়ে রেখে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। তার ভিতরে আরো বড় ধরনের একটি হলো সংস্কার। জুলাই আগস্টের যে আন্দোলন, যে আকাঙ্ক্ষাটা নিয়ে জুলাই আগস্ট শেষ পর্যন্ত ফাইনালের যে পতাকা নামিয়েছিল, অর্থাৎ স্বৈরশাসককে তাড়িয়ে দিয়ে তারা যে সংস্কারমুখী হয়েছিল, সেই সংস্কারও তারা সামনে রেখে দিল, সংস্কারও হতে দিল না। বড় বড় কাজগুলো সামনে রেখে দিল। দেশের বাইরে যাওয়া যে পাচার হওয়া অর্থ, সেটাও পুনরুদ্ধার সম্ভব হয়নি। বিশ্ব ব্যাংকের যে লোন, সেই লোন কিন্তু আর ছাড়ে নাই। স্থানীয় নির্বাচনের কথা বলছি, দেশের যে ভঙ্গুর অর্থনীতি, সেই অর্থনীতি পুনরুদ্ধারের যে পদক্ষেপ সরকার নিয়েছিল, সেটাও অসমাপ্ত থেকে গেল। বিএনপির কিছু কথার মাধ্যমে যারা রেমিটেন্সে যোদ্ধা, তাদেরকে এমনভাবে ইগনোর করা হয়েছে, অপমানের ভিতরে ফেলা হয়েছে যে আবার সেই যদি রেমিটেন্স শাটডাউন হয়ে যায়, রেমিটেন্স দেশে আসতে থাকবে, রেমিটেন্স তারা পাঠাবে, তাদের পরিবার পরিজনের জন্য পাঠাবে। কিন্তু যে পন্থায় এই 1.5 বছর তারা রেমিটেন্স পাঠাচ্ছিল, বৈদেশিক মুদ্রা যেভাবে বাংলাদেশ ব্যাংকে সংযুক্ত হয়ে যে রিজার্ভের যে জায়গাটা ভরাট করেছিল, তারা অন্যভাবে পাঠাবে। অর্থাৎ বড় ধরনের বড় একটি ঝুঁকির মধ্য দিয়ে বিএনপি যে সংসদ গড়তে যাচ্ছে, ও সংসদ অধিবেশনে গিয়ে তারা যে রাষ্ট্র ক্ষমতায় উপনীত হতে যাচ্ছে, তার প্রস্তুতিমূলক কোনো ধরনের আওয়াজ বা সুর বা তাদের সেই ধরনের কর্মকাণ্ড জাতির সামনে এখনও তারা পরিষ্কারভাবে তুলে ধরতে পারেনি। হয়তো এখানেই তাদের ব্যর্থতা। এই ব্যর্থতাটা তাদের যে সংসদ সদস্যরা, এই সংসদ সদস্যদেরকে যে এক জায়গায় এনে একটি ফোরামে, একটি অধিবেশনে বা এক জায়গায় বসিয়ে কথা বলবার মতো বর্তমান দেশে যারা আছেন, তেমন নেতৃত্ব দেওয়ার মতো একক নেতা, একক অভিভাবক বিএনপিতে এখনো সংগঠিত হয়নি। আপনাদের মনে আছে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর আমানুল্লাহ আমানকে মন্ত্রী বানিয়েছিল, এবং আমানুল্লাহ আমান প্রথম কাজটি কি করলো? এক সচিবকে চওর কষে দিলেন। এই এক চওরেই বিএনপির 75% তাদের যে অবস্থানগত দিক ছিল, তার 75% ধস নামে সুনামের দিক থেকে এক চওরেই। ঠিক পুনরাবৃত্তি কিন্তু আওয়ামী লীগের সময় হয়েছিল। অ্যাডভোকেট কামরুজ্জামানকে মন্ত্রিত্ব দিয়ে সেই সচিবদের সাথে দ্বন্দ্বে, অর্থাৎ ভাগ বাটোয়ারা যে জায়গাগুলো সচিবদের সাথে, সেখানে আমলাদের সাথে যে মানসিক দ্বন্দ্ব থেকে শুরু করে একেবারে ফিজিক্যালি পর্যন্ত পৌঁছে যায়। এই কামরুজ্জামানও সেই একই কাজ করার পরে সারাদিন বসিয়ে রাখতো আদালতে নিয়ে একটি মামলা, মনে আছে আপনাদেরকে? এই যে মন্ত্রী বা উপমন্ত্রী বলেন, প্রতিমন্ত্রী বলেন, এই যে নির্বাচনের জায়গাটা, এটা কে নির্বাচন করছে? এক তো সংসদ সদস্যদের যে নমিনেশন বা মনোনয়ন, এটা কোত্থেকে কিভাবে আসলো? সেই একই পুরনো জায়গায় ফিরে গেছে কিন্তু হাওয়া ভবন। এটা কি ম্যাডাম খালেদা জিয়ার থেকে আসছে,
নাকি তারেক জিয়া থেকে আসছে, এখনও কিন্তু এটা পরিষ্কার করে নাই, নাকি দুইজনের যৌথভাবে আসছে সেটাও পরিষ্কার হয়ে আসেনি। কিন্তু একটি তালিকা প্রকাশ করা হয়েছে, সেই হাওয়া ভবন অদৃশ্য একটি জায়গা থেকে বিএনপিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। এখন এমন একটি সময় আসবে, কোনো কিছু গণ্ডগোল হলে হয়তো তারা মা ছেলে মুখোমুখি হয়ে দাঁড়াবে। মা বলবে এগুলো তোর কাজ, ছেলে বলবে না এটা তুমি ইচ্ছা করেছিলে বা তোমার মনোনীত ব্যক্তি। একক নেতৃত্ব বিএনপিতে ম্যাডাম খালেদা জিয়ার প্রথমবার ছিল, তারপরে আর একক নেতৃত্ব বিএনপিতে পরিলক্ষিত হয়নি। দ্বিমত, দ্বিটেবিল, দ্বিচারিতা, দ্বিমনোভাব বিভিন্ন জায়গায়, যার জন্য দলের ভিতরেও দলের অভ্যন্তরে, হ্যাঁ শেখ হাসিনার সময় ছিল, দুই বোনের একটি মানসিক দ্বন্দ্ব ছিল। শেখ রেহানাকে নিয়ে একটা গ্রুপ বারবারই ওর অভ্যন্তরীণ কোন্দল বাঁধানোর চেষ্টা করছিল। তো শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে তার বোনকে কেশিয়ার বানিয়ে নেয় এবং বলে যে আমার যত টাকা পয়সা সমস্ত কিছু তোর কাছে, তার কাছে নোট খাতা দিয়ে দেয়, টাকা পয়সা সব কিছু তাকে দিয়ে, তোর পয়সার দরকার, এই নে পয়সা, তুই পয়সা নিয়ে বসে থাক, চুপ থাক, তোর গ্রুপ। তারপরে তার সেই গ্রুপটাকে আস্তে আস্তে তুফাইল আমাদেরকে আস্তে 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 খুব সাইলেন্টলি সাইড করে দেয়। বিএনপিরও অনেককেই সাইড করা হয়ে গেছে, হয়তো এরাই ম্যাডাম খালেদা জিয়ার সাথে ছিলেন বা হয়তো পরামর্শ দিতেন বা এই পুরানো যারা ছিল তাদের পরামর্শ শুনতেন ম্যাডাম, যার জন্য তারেক জিয়া হয়তো এদেরকে খুব সাইলেন্টলি সাইড করে দিয়েছে। কিন্তু তিনি যাদেরকে নিয়ে আসলেন, নির্বাচন করলেন, তিনি দেশে নাই দীর্ঘদিন দেশে অনুপস্থিত, রাজনীতিতে অনুপস্থিত, ভিডিও কলে বা গুটি কয়েক মানুষের সাথে মোবাইলে কথা বলে। তো বাংলাদেশের মানুষ মোবাইলে কি বলে কি বোঝায় সেটা তো আমিও বুঝি, আপনারও বোঝার কথা বোঝেন। আর ইসায় বসে থেকে কয় আমি বনানীতে আছি, গুলশানে আছি, গাজীপুর বসে বিদেশি নাম্বার দিয়ে ফোন করে বলে আমি তো এখন কানাডা, জার্মান, জাপান ঘুরে বেড়াচ্ছি দেশের ভিতরে বসে। তো দেশের থেকে তারেক জিয়ার কাছে কি খবর যায়, তারেক জিয়ারও সেটা অনুমান করার দক্ষতা থাকতে হবে একজন রাজনৈতিক নেতা হিসাবে, আমার কাছে কে কতটুকুন বলছে। এই যে ভঙ্গুর একটি মন্ত্রী পরিষদ হবে, দুর্বল একটি সংসদীয় পরিষদ গঠিত হবে এবং উচ্চ কক্ষে সংস্কার যদিও নেই, একেবারে অবমূল্যায়িত হবে। উচ্চকক্ষের কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বললেও বা সংস্কারের ভিতরে রেখে দিয়েছে, ওটা বিএনপি মানতেও পারে নাও পারে। বিএনপি কোনো সময় এটা মানে নাই, সংসদ গঠনের পর তো আরও মানবে না, একেবারেই মানবে না, একেবারে ছুঁড়ে ফেলে দেবে। এমনকি আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে যেহেতু একই দিনের নির্বাচন, বিএনপি ওই হানা ভোট গুনতে দেবে না। আপনারা লিখে রাখেন, হানা ভোট বিএনপি গণনা করতে দেবে না এবং রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার যে যেখানেই থাক না কেন একেবারে মুখ বেঁধে চেয়ারের সাথে নিচেই বসিয়ে রাখবে, চুপ করে যাও, চুপ হয়ে যাও। যেহেতু জুলাই আগস্টকে সম্পূর্ণ ইগনোর করা হয়েছে কৌশলিকভাবে, বুদ্ধিভিত্তিক সিস্টেমে, যেহেতু একই দিনে, মানলে কি না মানলে কি নির্বাচন হয়ে যাবে পূর্বের রীতিনীতিতেই, পৌরাণিক কায়দায় নির্বাচন হয়ে যাবে, নির্বাচনের ফলাফলও পৌরাণিক কায়দায় ঘোষণা হবে। সপ্পু সাহেব তো এক পায়ে খাড়া আছে, বিএনপি যে কোনোভাবে ক্ষমতায় আসবে, তার মাত্র রাত 1টার ভিতরেই সে সংসদ শপথের জন্য আহ্বান জানাবে বা সরকার গঠনের জন্য আহ্বান জানাবে। ডেপুটি স্পিকার সিলেকশন খুব দ্রুত, 24-48 ঘন্টার ভিতরে বিএনপি ক্ষমতায় চলে যাবে এবং পূর্ণ শক্তিতে সপ্পু তার আসীন হবেন, তার চেয়ার ওইটা বহাল থাকবে সম্মানের সাথেই। কারণ সপ্পু যাদেরকে ধারণ করে হয়তো 2 সন্তান, এক সন্তান আওয়ামী লীগ, এক সন্তান বিএনপি, পিতা সে একজনই, অতএব সেখানে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে হলো বিএনপি ক্ষমতায় যাওয়ার পর তার যে যাদেরকে নিয়ে ক্ষমতায় যাবে, একদিকে আওয়ামী লীগ টানবে যে তোমাদের সমর্থন করেছিলাম এই করার জন্য আমাদের দাও, সেদিকে টানবে। বিএনপি টানবে যে তোমাদের আমরা শেল্টার দিয়েছিলাম, এখন আমরা ক্ষমতায়, চুপ থাকো আমরা দেখতেছি, সেই দিক। সেইখানে আবার 2 ভাগ হয়ে যাবে।
যারা গ্রাউন্ডে নমিনেশন পেয়েছে আর যারা নমিনেশন পায়নি। এই 15 বছরের 16 বছরের যে নির্যাতনের শিকার, নির্যাতিত, তার কিয়দংশ যারা নমিনেশন পেয়েছে তার দিকে, কিয়দংশ যারা পায়নি মাঠে চিল্লাইতে থাকবে তাদের। কার ডাক, কার শব্দ, কার কাকতালীয় সুর বিএনপি সমাধানের দিকে যাবে? দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে, নাকি অর্থনৈতিকভাবে বা বহির্বিশ্বের সাথে যে গ্যাপ সৃষ্টি হয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করবে? সবচেয়ে দুঃখের বিষয় হয়ে দাঁড়াবে, শেখ হাসিনা পালিয়ে যাবার সময় একজন তার ভালোবাসার একটি, সম্মানের একটি জায়গা পেয়েছিলেন, সেটা হলো ওয়াকারুজ্জামান। তারেক সাহেবের যখন এই পরিস্থিতি হবে, ধরেন তারেক সাহেব প্রধানমন্ত্রী হলেন, তার যখন এই পরিস্থিতি হবে, অর্থাৎ দেশ ত্যাগের সময় ঘনিয়ে আসবে, তিনি কি এরকমের আদ্যপান্তভাবে একজন ওয়াকারুজ্জামানকে পাবেন? তাকে কি সেনাবাহিনী কোনো বিমানে করে, কোনো হেলিকপ্টারে করে দেশ থেকে সরে যাওয়ার স্মুথলি একটি রাস্তা বাতিয়ে দেবেন? আমার তো মনে হয় না। কারণ তিনি সেনাবাহিনী দ্বারাই নিগৃহীত হয়েছিলেন, সেনাবাহিনী দ্বারাই নির্যাতনের শিকার হয়েছিলেন। তাদের শিষ্যরা, তাদের হাতে গড়াই সেনাবাহিনীর যে বড় একটি অংশ এখন কমান্ডে রয়ে গেছেন, বা সেনাবাহিনীর অভ্যন্তরে যে তারেক জিয়াকে খুব একটা পছন্দ করেন না যতটা ম্যাডাম খালেদা জিয়াকে পছন্দ করেন, সেই জায়গাটা তারেক জিয়া কতটুকুন ভালোবাসা, শ্রদ্ধা বা রাষ্ট্রের দলীয় ক্ষমতা হিসাবে সম্মানের জায়গায় উপনীত হতে পেরেছেন বা পারবেন বলে কি মনে হয় আপনাদের? একজন ওয়াকারুজ্জামান সবার ভাগ্যে জোটে না, মইনু আহমেদও জোটে, যেটা বিএনপির ভাগ্যে ছিল। এই যে প্রেক্ষাপট, এমন একটি অবস্থার মধ্যে দিয়েই বিএনপি ক্ষমতায় যাচ্ছে, বিএনপি সংসদ গঠন করে রাষ্ট্র ক্ষমতার পরিচালনা নিচ্ছে। ভয়াবহ একটি অগ্নিকাণ্ডর দিক, অগ্নিগৃহের দিকে, অগ্নিগ্রহের দিকে বিএনপি এগিয়ে যাচ্ছে, যার সমাধান করে যাওয়াই তার সমুচীন ছিল। যে কোনো কারণেই হোক, যার কথাই হোক, বিএনপি যে ভুল পথে হেঁটে পাহাড়ের চূড়ায় উপনীত হচ্ছে, এই ভুল পথ একসময় বন্ধ হয়ে যাবে, পিছন থেকে ফিরে আসার পথ পাবে না। এখনও যতটুকুন সময় আছে, বিএনপি যদি ঘুরে দাঁড়াবার চেষ্টা করে, তাদের প্রথম পদক্ষেপ নেওয়া উচিত সাংগঠনিক অবস্থাকে সুসংগঠিত করা, সুশৃঙ্খল করা, শক্তিশালী করা। মোটিভেশনের বড় প্রয়োজন, সেটা যদি বুঝে থাকে বিএনপি, আমি কি ইঙ্গিত দিয়েছি বোঝার জন্য। আশা করি ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম।